প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্রের বাজার অধ্যায় থেকে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পর্কে দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে একচেটিয়া বাজারের আলোচনায় আসব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত দুটি। এক, প্রয়োজনীয় শর্ত যা ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান। দুই, পর্যাপ্ত শর্ত যা প্রান্তিক আয় রেখার ঢালের চেয়ে প্রান্তিক ব্যয় রেখার ঢাল বড়, অর্থাৎ প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে ওঠে। এ সম্পর্কে আমরা গত ক্লাসেই আলোচনা করেছি। আজকেও সেই আলোচনার প্রয়োজন, ওই আলোচনার প্রেক্ষিতে এটা চলে আসবে। অর্থাৎ বাজার ভারসাম্যের শর্ত বাজার ভারসাম্য সম্পর্কে আলোচনা আসলেই এই দুটি শর্ত সম্পর্কে আমাদের জানতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা যেমন দেখেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্ম তিনটি অবস্থায় ভারসাম্য অর্জন করেছে। সেম একইভাবে একচেটিয়া বাজারেও একটি ফার্ম স্বল্পকালে তিনটি অবস্থায় ভারসাম্য অর্জন করে থাকে। এক, অস্বাভাবিক মুনাফা অবস্থায়। দুই, স্বাভাবিক মুনাফা অবস্থায়। ও তিন, লোকসান অবস্থায়। অর্থাৎ এই তিনটি অবস্থায় একচেটিয়া বাজারে স্বল্পকালে ভারসাম্য অর্জন করতে পারে। সে সম্পর্কে আমরা ক্রমানুযায়ী আলোচনা করব। প্রথমে চলে আসি অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য। আমরা জানি যে একটি ফার্মের মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ফার্মের মোট আয় বেশি, মোট ব্যয় কম, অর্থাৎ টি আর বড়, টিসি ছোট। টোটাল রেভিনিউ মোট আয় বেশি, টোটাল কস্ট মোট ব্যয় কম, অর্থাৎ টি আর টিসিটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস এর টিসি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্যের চেয়ে যদি মান বেশি আসে তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। আমরা জানি অস্বাভাবিক অবস্থায় ভারসাম্য অর্জনের অতিরিক্ত শর্তটি হলো P ইকুয়াল AR গ্রেটার দেন SC। যদি এই শর্তটি পূরণ হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করতে পারে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেও এগুলো দেখেছি। এখন চলে আসি একচেটিয়া বাজারের চিত্র। আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR রেখা এবং MR রেখা, দাম রেখা একটি রেখা হয় এবং ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা বাম দিক হতে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এই AR রেখাটাই হচ্ছে দাম রেখা, আর AR রেখার নিচে MR রেখা অবস্থান করে। অর্থাৎ এই রেখাটা লম্ব অক্ষের রেখা এবং AR রেখা, এই দুটার মাঝামাঝিতে আমাদের আরেকটি রেখা হবে এবং সেটা হয়ে গেল আমাদের MR রেখা। আমাদের খেয়াল রাখতে হবে এই MR রেখাটা যেন এটার কাছে না চলে আসে, আবার MR রেখাটা যেন AR রেখার কাছাকাছি চলে না যায়। আমরা আরেকটা প্রমাণ আমরা করে থাকি যে দেখাও যে AR রেখার ঢালের চেয়ে MR রেখার ঢাল দ্বিগুণ। অর্থাৎ AR রেখা
ঢালের চেয়ে আমার রেখার ঢাল দ্বিগুণ, অর্থাৎ এই দুইটার মাঝামাঝিতে হলেই দ্বিগুণ হবে। আর আমরা জানি রেখা দুটি যেহেতু বাম দিক হতে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ তাদের ঢাল ঋণাত্মক, তাই এটার ঢাল মাইনাসের কম আর এটার ঢাল মাইনাসের বেশি, আর সেই কারণে এটার চেয়ে এটা বড়। আচ্ছা, এখন আমরা জানি যে ভারসাম্য শর্ত দুটি, এমআর রেখা এমসি রেখা সমান, অর্থাৎ এমআর রেখাকে এমসি রেখা ছেদ করবে, এই হলো আমার এমসি রেখা। এখন এমআর রেখাকে এমসি রেখা এই ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই বিন্দু হবে ভারসাম্য বিন্দু। আর ই বিন্দুতে ছেদ করা প্রয়োজনীয় শর্ত পূরণ হয়, আবার পর্যাপ্ত শর্ত বলা হয়েছে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক হতে ছেদ করে উপরে ওঠে, তাই এই বিন্দুতে আমাদের দুটি শর্ত পূরণ হয় বলে ই বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু। এখন সেই ই বিন্দু থেকে আমরা এর রেখা পর্যন্ত এবং ভূমি অক্ষ পর্যন্ত একটা রেখা টানবো, যেটাকে আমরা FQ0 দিতে পারি, বা যে কোনো বিন্দু তোমরা দিলেই হবে। এই রেখাটা হলো আমার ভারসাম্য রেখা। আর এই ভারসাম্য রেখাতে আমার দাম নির্ধারিত হলো P0। এখন আমার ভারসাম্য অর্জন হয়ে গেছে, ভারসাম্য দুটি শর্ত পূরণ হয়ে গেছে। আমরা এখন অস্বাভাবিক মুনাফার অতিরিক্ত শর্তটা বসাবো, অর্থাৎ এসি রেখার চেয়ে এর রেখা বড়। আমরা এর রেখা অঙ্কন করে ফেলেছি, এসি রেখা অঙ্কন করতে হবে। এর রেখার চেয়ে এসি রেখা এখানে ছোট, ছোট হওয়ার কারণে এর রেখার নিচে, অর্থাৎ ভারসাম্য রেখাতে এর রেখার নিচে এসি রেখা ছেদ করবে, তাই আমরা এই এর রেখার নিচে এসি রেখা এই আমাদের ছেদ করে উপরে উঠে গেল। আর আমাদের একটা জিনিস জানতে হবে, বা জানি যে এমসি রেখাকে এসি রেখা যখন ছেদ করবে, বা এসি রেখাকে এমসি রেখা যখন ছেদ করবে, তখন এসি রেখা সর্বনিম্ন বিন্দু হয়, যেটা আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একবার বলেছিলাম। এখন আবার পুনরায় বলছি যে এমসি রেখা এসি রেখাকে যখন ছেদ করে, তখন এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। এখন এই এসি রেখা FQ0 ভারসাম্য রেখাকে যেখানে ছেদ করেছে, সেখানে নতুন একটা বিন্দু হয়ে যাবে জি। জি বিন্দু থেকে আমরা ভূমি অক্ষের সমান্তরাল করে লম্ব অক্ষ বরাবর একটি বিন্দু পেয়েছি, এবং সেটা হয়ে গেল P1। এখন এটাই হলো আমার অস্বাভাবিক মুনাফা অবস্থার ভারসাম্য চিত্র। এখন এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব যে এখানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যেমন চিত্রে আমরা জানি যে টিআর মানে হচ্ছে মোট আয়। মোট আয় টিআর এর সূত্র আগে জেনেছি যে এআর পূরণ কিউ, যেখানে আমাদের এআর রেখা থেকে পেয়েছি এফ বিন্দু, তাহলে আমার এফ বিন্দুর মান হলো FQ0, FQ0, আর উৎপাদন হলো OQ0। এটা হলো আমাদের প্রাইস রেভিনিউ কস্ট, লম্ব অক্ষে প্রাইস রেভিনিউ কস্ট, ভূমি অক্ষে কোয়ান্টিটি, আর কোয়ান্টিটি হলো উৎপাদন, উৎপাদন হলো OQ0 ভারসাম্য উৎপাদন। এখন FQ0 দৈর্ঘ্য, OQ0 প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগেই জেনেছি যে একটা আয়তক্ষেত্রের চার কর্নারে চারটা সিরিয়ালি বিন্দু লিখলে হয়ে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন OP0 FQ0, OP0 FQ0। এই হলো আমার মোট আয়। এখন লিখব মোট ব্যয়, TC ইকুয়াল এসি পূরণ কিউ। এসি রেখা থেকে আমরা বিন্দু পেয়েছি জি, জি বিন্দুতে আমাদের মান হচ্ছে GQ0, GQ0 অর্থাৎ এইটুকু মান, এইটুকু মান। আর উৎপাদন আমার OQ0। সেম ক্ষেত্রফল, দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল OP1 GQ0, OP1 GQ0। আমরা বলেছি যে সিরিয়ালি চার কোণা চারটা বিন্দু লিখতে হবে, তুমি যেখান থেকে শুরু করো। যেমন Q0 P1 G লিখলে হবে, G P1 ও Q0 লিখলে হবে, কিন্তু কোণাগুণি গেলে হবে না। Q0 P1 G O, অর্থাৎ এই কর্নার আর এই কর্নার এভাবে যদি যায়, তাহলে আমাদের ক্ষেত্রফলটা সঠিক হবে না। এখন আমরা জানি যে মুনাফা মুনাফার সূত্র হচ্ছে পাই ইকুয়াল মোট আয় বিয়োগ মোট ব্যয়, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ পেয়েছি OP0 FQ0,
টোটাল কস্ট পেয়েছি ও P1 G Q0। এই ক্ষেত্রে আমার ও P0 F Q0 চিত্রে তাকাই যে ও P0 F Q0 এই বড় আয়তক্ষেত্রটুকু এইটুকু আমার ও P0 F Q0 বিয়োগ নিচের আয়তক্ষেত্র অর্থাৎ এইটুকুকে বাদ দিব আমরা। এইটুকু যদি আমরা বাদ দেই তাহলে থাকলো শুধু এইটুকু, তার মানে P1 P0 F G P1 P0 F G আমাদের এই অংশটুকু শুধু রয়ে গেল, আর এই অংশটুকুই হলো আমার মুনাফা। আর আমরা জানি যে বড় থেকে ছোট বিয়োগ করলে তার মান পজিটিভ অর্থাৎ প্লাসের, আর প্লাসের মান সবসময় শূন্যের চেয়ে বড় হয়। আর শূন্যের চেয়ে বড় হলেও যে আমরা প্রথম বলেছিলাম TR - TC is greater than 0 হলে এই ফার্ম অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। সেম এখানে আমরা পাই ইকুয়াল TR - TC এর মান শূন্যের চেয়ে বড় পেয়েছি, তাই আমরা বলতে পারি একচেটিয়া বাজারে ফার্ম এখানে অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম অস্বাভাবিক অবস্থায় ভারসাম্য অর্জন করে? এর জন্য আমরা এই অতিরিক্ত শর্তটা দিয়ে আমরা বুঝতে পারবো। যদি অতিরিক্ত শর্তে S is greater than AR হয় তাহলেই ফার্ম অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করতে পারে। এখন আমরা চলে যাব দ্বিতীয় নম্বরে, স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য। স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন তখনই হয় যখন ফার্মের মোট আয় এবং মোট ব্যয় সমান থাকে। অর্থাৎ ফার্মের আয় ব্যয় সমান থাকলেই একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করতে পারে। সেম একচেটিয়া বাজারেও যদি ফার্মের আয় এবং ব্যয় সমান থাকে অর্থাৎ মোট আয় ইকুয়াল মোট ব্যয় যদি হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। তাহলে টিসিটাকে বাম পাশে যদি নিয়ে আসি TR - TC ইকুয়াল এখানে থাকবে 0, অর্থাৎ TR - TC এর মান যদি শূন্য হয় তাহলে ফার্ম এখানে স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করতে পারে। আর এই স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জনের জন্য অতিরিক্ত শর্ত হলো P ইকুয়াল AR ইকুয়াল SE, অর্থাৎ AR এবং SE এবার হবে সমান। এই ক্ষেত্রে আমাদের সে আগের মতো চিত্র অঙ্কন করব। এখানে প্রাইস, রেভিনিউ, কস্ট এই হলো আমার AR রেখা ইকুয়াল দাম রেখা, AR রেখা এবং এই লম্ব অক্ষের রেখার মাঝখানে আমাদের হবে MR রেখা। এখন এই হলো আমার MC রেখা, MR রেখা এবং MC রেখা পরস্পরকে এই বিন্দুতে সেট করে এখানে ভারসাম্য হয়েছে। ভারসাম্য বিন্দুতে আমরা AR পর্যন্ত রেখা অঙ্কন করলাম, F Q0 এটি আমার ভারসাম্য রেখা। F বিন্দু থেকে আমরা এখানে চলে আসলাম, এই হলো আমার P0। এখন আমরা এখানে এই বিন্দুতে বাজার ভারসাম্য সে আগের দুটি শর্তই এখানে পূরণ হয়েছে, অর্থাৎ MR রেখাকে MC রেখা সেট করেছে এবং নিচের দিকে হতে সেট করে উপরের দিকে উঠেছে, তাই দুটি শর্তই এখানে পূরণ হয়। এখন আমরা স্বাভাবিক মুনাফার অতিরিক্ত শর্তটি বসিয়ে দিব, AR এবং SE সমান, অর্থাৎ AR রেখার মধ্যে আমরা যে বিন্দু পেয়েছি SE রেখাতে সেই একই বিন্দু পাবো, অর্থাৎ AR রেখার বিন্দুতেই আমাদের SE রেখা গমন করবে। তাই আমরা AR রেখার থেকে আমরা পেয়েছি F বিন্দু, এই F বিন্দুতে আমার AR রেখা স্পর্শ করে যাবে এবং MC রেখাতে এসে SE রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছবে, এরপরে আবার উপর দিকে চলে যাবে। তাই আমরা এটা এমন ভাবে অঙ্কন করব যেমন এই F বিন্দুতে আমার স্পর্শক হয়ে SE রেখা এখানে সর্বনিম্ন বিন্দু হলো, এখান থেকে আবার উপরে চলে গেল। অর্থাৎ SE রেখা দুটি অংশ এখানে কাজ করছে, দুটি বিষয় কাজ করছে। AR রেখাকে F বিন্দুতে SE রেখা স্পর্শ করবে, আবার SE রেখা MC রেখাতে সর্বনিম্ন বিন্দু হবে। এই দুটি জিনিস আমরা অবশ্যই মনে রাখবো, স্পর্শ AR রেখাতে হবে, আবার SE রেখা MC তে এসে সর্বনিম্ন বিন্দু হবে। এখন আমরা দেখি চিত্র থেকে কিভাবে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। চিত্রে মোট আয় TR ইকুয়াল আগের সূত্র AR ইনটু Q, AR রেখা থেকে আমরা পেয়েছি F বিন্দু মান হচ্ছে F Q0 অর্থাৎ এইটুকু F Q0, আর উৎপাদন তো Q0, ক্ষেত্রফল O
So O P0 F Q0 মোট ব্যয় TC ইকুয়াল S ইনটু Q। S রেখা থেকে আমরা বিন্দু পেয়েছি F বিন্দু, যেখানে মান হচ্ছে আমার FQ0 আর উৎপাদন OQ0, ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ অর্থাৎ OP0 FQ0। এখন আমরা জানি যে মুনাফা পাই ইকুয়াল TR মাইনাস TC ইকুয়াল TR এর মান OP0 FQ0 এবং TC এর মান OP0 FQ0, দুটির মান একই সমান, তাই তার মান হচ্ছে 0। আর 0 হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে, যখন এর রেখাকে এসি রেখা স্পর্শ করে তখনই ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। অর্থাৎ আমরা বুঝতে পারবো এর এবং এসি যদি সমান হয়, এই অতিরিক্ত শর্তটা যদি হয়, তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। এখন আমরা চলে যাই একচেটিয়া বাজারে একটি ফার্ম লোকসান অবস্থায় কিভাবে ভারসাম্য অর্জন করে। আমরা জানি লোকসান তখনই হয় যখন একটি ফার্মের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, অর্থাৎ ব্যয় বড় আয় ছোট হলেই ফার্ম লোকসান অবস্থায় ভারসাম্য অর্জন করে। অর্থাৎ একটি ফার্মের মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় বড় হয়, TR less than TC, total revenue is less than total cost যদি হয়, তাহলে ফার্ম লোকসান হয়। ফার্মের লোকসান হয় TR, এর পাশে TC নিয়ে আসলে মাইনাস TC is less than 0, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট। শূন্যের চেয়ে ছোট সেই মানটাই হয়, অর্থাৎ মাইনাসের মানটাই শূন্যের চেয়ে ছোট হয়। মাইনাসের যে কোনো মান শূন্যের চেয়ে ছোট। যদি একটি ফার্মের মান মাইনাসের আসে, অর্থাৎ মুনাফা যদি মাইনাসের আসে, তাহলে বুঝতে হবে ফার্ম লোকসান অবস্থায় ভারসাম্য অর্জন করে। আর আমরা জানি যে লোকসান অবস্থায় ভারসাম্য অর্জনের শর্ত, অতিরিক্ত শর্তটি হচ্ছে PR ইকুয়াল AR লেস দেন SC, অর্থাৎ এবার SC বড়, এবার SC বড়। আগে ছিল অস্বাভাবিক মুনাফা ছিল SC ছোট, স্বাভাবিকে SC সমান, আর লোকসানে SC বড়। এর জন্য আমরা এখন চিত্রটা আবার অঙ্কন করি। প্রাইস, রেভিনিউ, কস্ট, এখানে উৎপাদন, এই হলো আমার এর রেখা সমান P, এই হলো আমার এমআর রেখা। এমআর রেখাকে এমসি রেখা নিচের দিকে বিচ্ছেদ করে উপর দিকে ওঠে, তাই এই বিন্দুতে আমার বাজার বসানো দুটি শর্ত পূরণ হয়। আমরা আগেও দেখেছি, এখানে তাই হয়েছে। এখন সেই আগের মতোই আমরা এর রেখা পর্যন্ত ওই ভারসাম্য বিন্দুটাকে ভারসাম্য রেখায় রূপান্তর করলাম। এখন চলে আসি এসি রেখা। এর রেখা তো অঙ্কন হয়ে গেছে, এবার এসি। এসি হলো এর এর চেয়ে বড়, তাই এসি রেখাটা এর রেখার উপরে অবস্থান করবে। এসি রেখাটা এর রেখার উপরে অবস্থান করবে, তাই আমরা এসি রেখাটা এমন ভাবে অঙ্কন করব, এসি রেখা এমসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে এবং উপর দিকে উঠে যায়। আর এই যে আমাদের এর রেখার মধ্যে এফ বিন্দুটাকে বর্ধিত করে আমরা এসি রেখাতে স্পর্শ করাবো, এবং সেটা জি বিন্দু হবে, এবং এই জি বিন্দু থেকে আমরা এই P1 বিন্দু অঙ্কন করলাম। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে এসি রেখাটা এমন ভাবে অঙ্কন করতে হবে যেন এসি রেখা থেকে যে বিন্দুটা পাওয়া যায় সেই বিন্দু বরাবর রেখাটা আমাদের এই এআর এমআর রেখার স্টার্টিং পয়েন্টের ভিতরে থাকে। যদি আমি এইভাবে এসি রেখাটা অঙ্কন করতাম, তাহলে আমরা দেখতে পাই যে এখানে বিন্দু হতো, আর আমার সেই বিন্দুটা এখানে চলে আসতো, এখানে চলে আসতো। তাহলে আমার স্টার্টিং পয়েন্টের উপরে চলে যেত, এই যে স্টার্টিং পয়েন্টের উপরে চলে যেত, তাহলে আমার এই চিত্রটা হতো না। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এসি রেখাটা এমন ভাবে অঙ্কন করতে হবে যেন স্টার্টিং পয়েন্টের ভিতরে আমার এই রেখাটা থাকে, স্টার্টিং পয়েন্টের ভিতরে আমার এই রেখাটা থাকে।
এখন চলে যাই চিত্রে, আগের মতোই মোট আয় টিআর ইকুয়াল এআর ইন্টু কিউ, এআর রেখার মধ্যে এফ বিন্দু মান হলে এফ কিউ জিরো, উৎপাদন ও কিউ জিরো, ক্ষেত্রফল ও পি জিরো এফ কিউ জিরো, চার কর্নারে চারটা বিন্দু, মোট ব্যয় পিসি ইকুয়াল এসি ইন্টু কিউ, এসি রেখার মধ্যে আমরা বিন্দু পেয়েছি জি বিন্দু, জি বিন্দুতে আমার মান হচ্ছে জি কিউ জিরো, উৎপাদন ও কিউ জিরো, ক্ষেত্রফল ও পি ওয়ান জি কিউ জিরো, ও পি ওয়ান জি কিউ জিরো। অতএব মুনাফা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি ইকুয়াল টিআর এর মান ও পি জিরো এফ কিউ জিরো, টিসির মান ও পি ওয়ান জি কিউ জিরো। এখন ও পি জিরো অর্থাৎ এই আয়তক্ষেত্রটা থেকে বিয়োগ হবে এই আয়তক্ষেত্রটা, আমরা জানি যে ছোট থেকে বড় যদি বিয়োগ করি, যেমন 7 মাইনাস 10, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে আসছে -3, তার মানে ছোট থেকে বড় বিয়োগ করা হলে তার মান চলে আসে নেগেটিভ অর্থাৎ মাইনাসের। তাই আমরা OP0FQ0 হলো ছোট একটা আয়তক্ষেত্র, বিয়োগ হবে OP1GQ0 অর্থাৎ OP1GQ0 বড় আয়তক্ষেত্র, তাহলে আমার এইটুকু হয়ে যাবে মাইনাসের অর্থাৎ মাইনাস P0 P1GF। আমরা জানি মাইনাসের মান শূন্যের চেয়ে ছোট, তাহলে এখানে ঋণাত্মকের মান আসে আমরা বলতে পারি যে এখানে ফার্ম লোকসান অবস্থায় ভারসাম্য অর্জন করেছে। সুতরাং শিক্ষার্থীরা, একটি ফার্ম কখন অস্বাভাবিক, কখন স্বাভাবিক, কখন লোকসান হবে, সেটা পূর্ণ প্রতিযোগিতায় হোক অথবা একচেটিয়া বাজারেই হোক, আমরা এই তিনটি শর্ত দেখে বুঝতে পারবো কোনটি অস্বাভাবিক, কোনটি স্বাভাবিক, কোনটি লোকসান। তাহলে এসির চেয়ে আর বড় হলে অস্বাভাবিক, এসি আর সমান হলে স্বাভাবিক, এসির চেয়ে আর ছোট হলে লোকসান। শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করতে পারে, কয়টি ভাবে অর্জন করতে পারে সে সম্পর্কে জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার রিভিউ করছি এবং পাশাপাশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের ডিফারেন্সটুকু এক নজরে দেখিয়ে দিচ্ছি। অস্বাভাবিক, অস্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক, লোকসান, এটা হলো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রাইস, রেভিনিউ, কস্ট, প্রাইস, রেভিনিউ, কস্ট, কোয়ান্টিটি, প্রাইস, রেভিনিউ, কস্ট, প্রাইস, রেভিনিউ, কস্ট, কোয়ান্টিটি, প্রাইস, রেভিনিউ, কস্ট, কোয়ান্টিটি,
এই হলো আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এয়ার ইকুয়াল এমআর, এয়ার ইকুয়াল এমআর, এয়ার ইকুয়াল এমআর। আর একচেটিয়ার মধ্যে আমরা জানি যে এই রেখাটা দুইটা রেখা হয়ে যায়। এই হলো আমার এয়ার রেখা আর এই হলো আমার এমআর রেখা। এই হলো আমার ডিফারেন্স। পূর্ণ প্রতিযোগিতা বাজার আর একচেটিয়া বাজার চেনার উপায় হচ্ছে এয়ার এমআর রেখা ভূমি-অক্ষের সমান্তরাল এবং একটা রেখা। আর অপূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতার একচেটিয়া বাজারে হচ্ছে এয়ার এবং এমআর রেখা দুইটাই বাম দিক হতে ডান দিকে নিম্নগামী হবে এবং এয়ার রেখার নিচে এমআর রেখা অবস্থান করবে। এখন বাজার ভারসাম্য দুটি শর্ত পূরণ করায় এমসি রেখা নিচের দিক হতে ছেদ করে উপরে উঠছে, নিচের দিক হতে ছেদ করে উপরে উঠছে। দেখো আমাদের সকল চিত্রে এই পর্যন্ত কোনো পার্থক্য নাই। একচেটিয়ার পূর্ণ প্রতিযোগিতা শুধু রেখাটা পার্থক্য, কিন্তু শর্ত আরোপের ক্ষেত্রে কোথাও কোনো পার্থক্য নেই। এখানে ভারসাম্য অর্জন হয়েছে ই বিন্দু Q0 P0, ই বিন্দু Q0 P0, ই বিন্দু Q0 P0 সেম। এই বিন্দু এখানে দুইটা রেখা হওয়ার জন্য দুইটা বিন্দু হয়ে যাবে F Q0 P0, F ই বিন্দু F বিন্দু P0 Q0, ই বিন্দু Q0 F P0। এই তিনটাতে কোনো পার্থক্য নাই, এই তিনটাতেও কোনো পার্থক্য নাই। আর এই ছয়টার মধ্যে পার্থক্য হলো পূর্ণ প্রতিযোগিতা এই রেখাটা আর একচেটিয়া বাজারে এই রেখাটা পার্থক্য। এখন অস্বাভাবিকের জন্য আমরা শর্ত কি জেনেছিলাম? অস্বাভাবিকের শর্ত জেনেছিলাম যে এয়ার বড়, এসি ছোট। তাই এসি রেখা আমাদের ভিতরে নিচে বিন্দু হবে। এই হলো আমার এসি রেখা। এমসি রেখাকে আবার এখানে সর্বনিম্ন বিন্দুতে সেট করেছে, অর্থাৎ এটা নিচে। এই হলো আমার ভারসাম্য রেখা থেকে এখানে জি বিন্দু এক বিন্দু দিলাম। সেম এখানে P1। দেখো এসি রেখাটা নিচে, আবার সেম এটাতেও এয়ার রেখার নিচে। এই হলো আমার এসি রেখা এবং এখানে জি বিন্দু, এই হলো আমার P0। তার মানে এয়ার রেখার নিচে আমরা পাচ্ছি এসি রেখা। এই যে এয়ার রেখার নিচে, এয়ার রেখার নিচে। এখন স্বাভাবিক আমরা জানি যে এয়ার এবং এসি সমান। এয়ার এসি সমান হয়, এখানে স্পর্শক বিন্দুতে আমাদের এসি রেখা অঙ্কন করতে হবে। আর এখানেও সেম স্পর্শক বিন্দু, এখানে সর্বনিম্ন বিন্দু, এই হলো আমার এসি। অর্থাৎ এয়ার রেখা এসি রেখা একটা বিন্দুই হবে। এয়ার রেখা এবং এসি রেখায় একটা বিন্দু, এয়ার রেখা এসি রেখা একটা বিন্দু। স্বাভাবিকের লোকসানের ক্ষেত্রে এয়ার এর চেয়ে এসি বড়, এয়ার এর চেয়ে এসি বড়, তাহলে এসি রেখা উপরে হবে। এই হলো উপরে। এটাও সেম উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম এয়ার রেখার নিচে থাকলে, এয়ার রেখার নিচে এসি থাকলে অস্বাভাবিক। এই যে নিচে, এই যে নিচে। এয়ার রেখা এসি রেখা একই বিন্দু স্পর্শ হলে স্বাভাবিক। এয়ার রেখার উপরে এসি রেখা থাকলে লোকসান। সুতরাং শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করেই জানতে পারা যায় একটি ফার্ম কোন অবস্থায় ভারসাম্য অর্জন করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম এক নজরে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া। যারা পূর্ণ প্রতিযোগিতার ক্লাসটি পাওনি বা দেখতে পাওনি, আমাদের কলেজের ওয়েবসাইট চ্যানেলে দেখতে পারো, অথবা ইউটিউব চ্যানেলে কলিয়ারচর গভ কলেজ সার্চ দিলেই আমরা পেয়ে যাব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আলোচনাগুলো, বা আমার ক্লাস না, অন্যান্য শিক্ষকদের ক্লাসগুলো আমরা পেয়ে যাব। কুলিয়ারচর গভ কলেজ লিখে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাব। আর আমাদের কলেজের ঠিকানা আমরা জানি, গত ক্লাসেও দেখিয়েছিলাম, আজকেও আবার কলেজের ঠিকানাটা বলে দিচ্ছি। ওয়েবসাইটের ঠিকানা www.kuliarchor college.edu.bd।
আমরা এই ঠিকানায় সার্চ দিলে আমাদের কলেজের ওয়েবসাইটের ঠিকানাটা পেয়ে যাব এবং আমরা সেখানে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন সাবজেক্টের অনলাইন ক্লাসের মধ্যে সার্চ দিলে আমরা বিভিন্ন সাবজেক্টের লেকচার পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি আমার লেকচার এখানে শেষ করছি। এই মহামারী অবস্থায় তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, সাবধানে থাকো, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।